হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমরা প্রথমে কয়েকটা বিপরীত শব্দ দেখব আর কিছু পদ পরিবর্তন দেখব। দেন আমরা বাংলা পেডাগজির আরও একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ। তার সাথে সংশোধনমূলক শিক্ষণ আর বাংলার ক্ষেত্রে কি কি টিএলএম ব্যবহার করা যেতে পারে। তো দেখো বিপরীত শব্দগুলো প্রথমে। অগ্র বিপরীত হচ্ছে পশ্চাৎ, অলস পরিশ্রমী, উত্তম অধম, অগ্রজ অনুজ। অগ্রজ মানে আগে জন্মে যে, আর অনুজ মানে পরে জন্মে যে। অনুরাগ বিরাগ, অনুরক্ত বিরক্ত, অমৃত গরল, বিষকে বলা হয় গরল। উৎকর্ষ অপকর্ষ, উত্থান পতন। দেখো উত্থান মানে গড়ে ওঠা আর পতন মানে ধ্বংস হওয়া, কিন্তু যদি দেওয়া থাকে পত্তন, প তয়ত ন, পত্তন কথার অর্থ, পত্তন কথার অর্থ বলছি আমি, হ্যাঁ, মানে কিন্তু গড়ে ওঠা। পতন আর পত্তন দুটো কিন্তু আলাদা শব্দ। পত্তন কথার অর্থ গড়ে ওঠা, আর পতন কথার অর্থ মানে হচ্ছে ধ্বংস। আবির্ভাব তিরোভাব, আদি অন্ত, অর্পণ গ্রহণ, আমদানি রপ্তানি, আসামি ফরিয়াদি, ইতর ভদ্র, উৎকৃষ্ট নিকৃষ্ট, ঋজু বক্র, ঋজু মানে সোজা, বক্র মানে বাঁকা, কটু মিষ্টি, কুৎসা প্রশংসা, অর্বাচীন প্রাচীন। দেখো অর্বাচীন মানে মূর্খও হয় আবার নবীনও হয়, তাহলে নবীনের রেসপেক্টে বলতে গেলে বিপরীত প্রাচীন, আর যদি অর্বাচীনকে মূর্খ রেসপেক্টে ধরা হয় তাহলে সেক্ষেত্রে চতুর, চালাক বা বুদ্ধিমান, এই বিপরীত শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। এবারে তোমাদের যেরকম অপশন থাকবে সেই ওয়াইজ অ্যাকর্ডিং টু দিস অপশনস তোমরা আনসার করবে। ওকে। অলঙ্কৃত নিরলঙ্কৃত, আবিল অনাবিল, গূঢ় ব্যক্ত। ওকে, গূঢ় মানে হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে কি হবে, প্রকাশ্যমান বা কিছু, তাহলে ওটা হচ্ছে ব্যক্ত। আর আবিল, আবিল মানে হচ্ছে কলুষিত, অবিশুদ্ধ আর কি। তাহলে অনাবিল মানে আমরা বলি না শিশুটি অনাবিল ভাবে হাসছে, মানে একদম বিশুদ্ধভাবে পিওরিটির সাথে হাসছে। ওকে। উষা এর বিপরীত গোধূলি, ঈষদের বিপরীত হচ্ছে অধিক। ঈষদ মানে হচ্ছে কম স্বল্প, তাহলে তার বিপরীত অধিক। ক্লেশ মানে দুঃখ, তার বিপরীত হচ্ছে ক্লেশ বা ক্লান্তি যেটা বলি, তাহলে তার বিপরীত হচ্ছে আরাম। কৃতজ্ঞের বিপরীত অকৃতজ্ঞ, বা আরেকটা দেখো কৃতঘ্ন, ঘয়ে ন আছে, হ্যাঁ, কৃতঘ্ন বা অকৃতজ্ঞ। নেক্সট ক্ষয় বিপরীত অক্ষয়, কলুষ নিষ্কলুষ, ঐহিক পারত্রিক। ঐহিক মানে হচ্ছে ইহলোক সম্বন্ধীয়, ইহলোক বলতে আমরা বলতে পারি ইহলোক পরলোক বলি না, সেরকম পারত্রিক মানে পরলোক, ঐহিক মানে ইহলোক, এই জন্মে অর্থ ইউজ করা যেতে পারে। ওকে। দেহি বিপরীত বিদেহী, ধীর বিপরীত অধীর, তীক্ষ্ণ ভোঁতা, নাস্তিক আস্তিক, উত্তমর্ণ অধমর্ণ, বিরল বহুল। এটা বিরল, বিরল মানে হচ্ছে স্বল্প, আর বহুল মানে প্রচুর। কেমন? উত্তমর্ণ মানে হচ্ছে যে ঋণ দেয়, যে ঋণ দেয় সে হচ্ছে উত্তমর্ণ বা মহাজন যেটাকে আমরা বলি, আর অধমর্ণ মানে যে ঋণ গ্রহণ করছে। দীর্ঘর বিপরীত হ্রস্ব, প্রাচ্য প্রতীচ্য, মানে পাশ্চাত্যকে প্রতীচ্য বলা হয়, এটা অল্টারনেটিভলি পাশ্চাত্যও লিখতে পারো তোমরা। ওকে। ব্যর্থ অব্যর্থ, বেহেস্ত দোজক, বেহেস্ত মানে হচ্ছে স্বর্গ, দোজক মানে নরক। অ্যাকচুয়ালি পার্শ্বিক পুরাণ অনুযায়ী নরককে দোজক বলা হয়। কেমন? আচ্ছা, বিজ্ঞ অজ্ঞ, দুর্বার নির্বার, দুর্বার মানে দুর্দম, তার অপোজিট হচ্ছে নির্বার। স্তুতি নিন্দা, অজ্ঞ প্রাজ্ঞ। দেখো অজ্ঞের বিপরীত বিজ্ঞও হতে পারে প্রাজ্ঞও হতে পারে, দুটো কিন্তু সেম মিনিং। লয় সৃষ্টি, লয় মানে হচ্ছে ধ্বংস, সৃষ্টি মানে তৈরি করা। শঠ সাধু, শঠের বিপরীত সাধু, শঠ মানে অ্যাকচুয়ালি ওই চোর জোচ্চোর প্রতারক অর্থে ব্যবহার করা হয়, তাহলে তার বিপরীত সাধু। রিক্ত এর বিপরীত পূর্ণ, রিক্ত মানে হচ্ছে খালি, তাহলে পূর্ণ এর বিপরীত শব্দ হবে বাদী বিবাদী, বরখাস্ত বহাল, বিনীত গর্বিত বা উদ্ধত হচ্ছে এর বিপরীত শব্দ। স্নিগ্ধ হচ্ছে রুক্ষ বা প্রখর, অস্তগামীর বিপরীত হচ্ছে উদয়োন্মুখ। ক্ষিপ্তর বিপরীত প্রকৃতিস্থ,
তন্ময়তার বিপরীত মন্ময়তা, অবাচির বিপরীত উদিচি, এটা কিন্তু খেয়াল রাখবে, অবাচির বিপরীত হচ্ছে উদিচি। অবাচি মানে দক্ষিণ দিক আর উদিচি মানে উত্তর দিক। অবাচি বললাম দক্ষিণ দিক আর উদিচি বলতে আমরা উত্তর দিক, ঠিক আছে? ঊর্ধ্ব অধ রেসপেক্টেও বলতে পারি। উত্তর দিক ওপরে থাকে উদিচি, অবাচি দক্ষিণ দিক নিচে রাখা হয়, দ্যাট ইজ অবাচি, ঠিক আছে? নিচের দিক অধ। আচ্ছা, কৃপণ এর বিপরীত ইম্পর্টেন্ট বদান্য, আসক্তির বিপরীত বৈরাগ্য। এই গেল কিছু বিপরীত শব্দ। এবারে আমরা কিছু পদ পরিবর্তন দেখি। তোমাদের ধরো বিশেষণ দেওয়া থাকলো, সেখান থেকে বিশেষ্যে কনভার্ট করতেও বলা হতে পারে যে পদ পরিবর্তন করো। তো ওয়ার্ডটা দেখলে আশা করি তোমরা চিনতে পারবে। তো যেগুলো দেওয়া আছে ওগুলো বিশেষ থেকে বিশেষণের রেসপেক্টে দেওয়া আছে, বিশেষ্য থেকে আর কি বিশেষণ। চলো দেখি। অংশ আংশিক, ইতিহাস ঐতিহাসিক, অকস্মাৎ আকস্মিক, উপমা উপমিত, আক্রমণ আক্রান্ত, ঈশ থেকে ঈশ। ওকে, দেখো ঈশ মানে কি? প্রভু অর্থে ব্যবহার করতে পারি বা দেবতা অর্থে, কখনো রাজা অর্থে ব্যবহার করা হয়। ঐশ মানে হচ্ছে ঐশ্বরিক। ওকে, আদি অন্ত, অন্ত স্পেলিং দেখো জফলা আছে, দন্ত নয় তয়ে জফলা। উত্তরণ উত্তীর্ণ, ফলার ফলারে, বেনারস বেনারসি। বপন এর পদ পরিবর্তন হচ্ছে উক্ত। বিধান বিহিত বা বিধেয়, হৃদয় হৃদ্য, বিধি বৈধ, মুমুক্ষা মুমুক্ষু, বিকিরণ বিকীর্ণ, দুধ দুধেল, তেঁতুল তেঁতুলে, লাভ লব্ধ, মাটি মেটে। ওকে, চলো। মুমুক্ষু মানে মোক্ষ লাভ করতে চাই এরকম, ঠিক আছে? আচ্ছা, মিথিলা মৈথিল, জুঁই ফুল ইম্পর্টেন্ট, জুঁই ফুলি, ফুল ফুলেল ইম্পর্টেন্ট, ভ্রম ভ্রান্ত, ব্যাঘাত ব্যাহত, ভোজন ভুক্ত, সেচন সিক্ত, হরণ ঋত, শিব শৈব। স্পর্শ থেকে পৃষ্ঠ দেওয়া থাকতে পারে অথবা স্পৃষ্ট দেওয়া থাকতে পারে। ঋতু আর্তব। ওকে, আর জাস্ট কিছু আছে দেখে নাও। শুশ্রূষা শুশ্রূষ, সংঘাত সংহত, সান্ত্বনা শান্তনিত, চিত্ত চৈত্য, জন্ম জাত, ঋষি আর্ষ, কেমন? ভগবত ভাগবত, ভোগ ভোগ্য বা ভোজ্য, মৌন মৌনী। পৃথিবী পার্থিব, আমরা বলি না যে পার্থব জিনিসপত্র। প্রবাস প্রসিত, শ্রবণ শ্রব্য বা শ্রুত, সন্দেহ সন্দিগ্ধ, নিমিত্ত নৈমিত্তিক, পান পিত বা পানীয়, নিশা নৈশ, ফেন, ফেন বলতে ওই ফ্যানের কথাই বলা হয়, ফেন থেকে ফেনিল। প্রশ্ন পৃষ্ঠ, এসোনা এসিত, এসোনা মানে হচ্ছে ইচ্ছা। ওকে, সৌরভ থেকে সুরভি, শৌর্য থেকে সুর মানে বীর, সংস্কৃতি থেকে সংস্কৃত, আর্জব ঋজু, এটা খেয়াল রাখবে। সত্তা সৎ, সৌহার্দ্য সুহৃত, চতুরালি বা চতুরতা বা চাতুর্য, সেটা হচ্ছে চতুর। চলন চলিষ্ণু, তাহলে চতুরালি চতুরতা চাতুর্য এগুলো হচ্ছে চতুর। চলন চলিষ্ণু, বৈধ বিধি, খুন খুনে, পঙ্ক্তি পাঙ্ক্তেয়, গোলাপ গোলাপি, রাজা রাজসিক বা রাজকীয়, তেল থেকে তেলা। তাহলে এই গেল গ্রামার। এবারে আলোচনা করব আমরা বেঙ্গলি পেডাগজি। দ্বারা দিয়া ধরিয়া ইত্যাদি এগুলো হচ্ছে অনুসর্গ, ঠিক আছে? যেগুলো পরে বসে, বেসিক্যালি বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, আবার শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে পরবর্তী শব্দের সঙ্গে আগের শব্দের মধ্যে সম্পর্ক গঠন করে, তো তাদেরকে আমরা অনুসর্গ বলি। যাই হোক, দ্বারা দিয়ে যেগুলোর আলাদা করে মিনিং আছে, যেমন উপসর্গের মিনিং নেই কিন্তু অনুসর্গগুলোর মিনিং আছে। চলো, নেক্সট হচ্ছে আমাদের শব্দার্থ তত্ত্ব। তোমরা জানো যে ভাষার মূল উদ্দেশ্য কি? যোগাযোগ স্থাপন করা আর ভাবের আদান প্রদান করা, মানে কমিউনিকেট করা আর ইন্টারাক্ট করা। এবারে এই যে যোগাযোগটা, সেটা দুভাবে স্থাপন হয়। কিভাবে? প্রথমত আমরা বলতে পারি কথাবার্তার মাধ্যমে, অর্থাৎ মৌখিক যোগাযোগ, আর
লেখার মাধ্যমে বা লিখিত আকারে কি হয়, একজনের ধারণা অন্যজনের মধ্যে সঞ্চারিত হয়। রাইট? আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, যেহেতু আমরা আজকে পড়ব ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, মানে রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। ঠিক আছে, চলো। আমাদের রাজ্যে একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে ব্যাকরণ শিক্ষা দেন, বেসিক্যালি একজন টিচার যখন শ্রেণীকক্ষে ব্যাকরণ শিক্ষা দেন, তখন তিনি চিরাচরিত মানে ট্র্যাডিশনাল ধারায় কিন্তু অনুসরণ করেন। তো এক্ষেত্রে ব্যাকরণের একটি নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। শিক্ষক বা টিচার কি করেন, সেই পাঠ্যক্রম অনুসারে ব্যাকরণের প্রত্যেকটি ক্ষেত্র তথা এরিয়াকে বিস্তারিতভাবে বলেন। রাইট? এবারে দেখো, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত তোমাদের খেয়াল রাখতে হবে যে ব্যাকরণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি। ব্যুৎপত্তি মানে কি বলতো? ব্যুৎপত্তিকে আমরা লিখতে পারি বি যোগ উৎপত্তি, দ্যাট ইজ ব্যুৎপত্তি। মানে উৎপত্তিগতভাবেই ব্যাকরণের অর্থটা কি? এর অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ঠিক আছে? ধরো তোমাকে যদি বলা হয় যে ব্যাকরণ কি, এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, যে ডিফিনেশন বা মিনিংটা থেকে আমরা বলতে পারি কি, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি, তার স্বরূপ বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়, তাদের প্রয়োগ বিধি মানে কোথায় কিভাবে প্রয়োগ করা হবে সেগুলো বিশদভাবে আলোচিত হয়, তাকেই বলা হয় সেই ভাষার ব্যাকরণ। কেমন? বাংলা ভাষার ক্ষেত্রেও সে একই কথাই প্রয়োগ করা যাবে বা প্রযোজ্য হবে। এবারে তোমাদের খেয়াল রাখতে হবে, তাহলে এটা খেয়াল রাখলে যে ব্যাকরণ কথার বা ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। এবারে দেখো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি হতে পারে না, চারটি মৌলিক অংশ থাকে। চারটি মৌলিক অংশ থাকে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বেসিক্যালি এই চারটি জিনিস নিয়েই কিন্তু ব্যাকরণ তৈরি হয়। কি চারটি অংশ, প্রধান চারটি অংশ কি কি বা তার মধ্যে কি পড়ছে, কোনটা কি বোঝাচ্ছে, সেটা সম্পর্কে বলার আগে একটা বিষয় বলি না, আমরা ব্যাকরণ কেন পড়বো, জাস্ট শুনে রাখো এটা। দেখো, ব্যাকরণ কেন পড়বো না, ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানার জন্য, সেগুলোকে ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য, আর ভাষা ব্যবহার করার ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধির নির্ণয় মানে ঠিকঠাকভাবে ভাষা প্রয়োগ করা হচ্ছে কিনা বা ভুল থাকলে সেটাকে শোধরানোর জন্য কিন্তু আমরা ব্যাকরণ শিখতে হয় বা ব্যাকরণ পাঠের দরকার পড়ে। কেমন? চল, তাহলে বাংলা ভাষায় ব্যাকরণ প্রধানত চারটি অংশে সমালোচিত হয়। কি কি চারটি অংশে? দেখো, ধ্বনিতত্ত্ব, যেটাকে আমরা বলি ইংলিশে ফোনোলজি। তাহলে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর শব্দার্থ তত্ত্ব। আবার বলছি, এর অল্টারনেটিভ নামগুলো খেয়াল রাখবে, প্রশ্ন আসতে পারে। তাহলে বাংলা ভাষার ব্যাকরণ প্রধানত চারটি অংশে আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব, আগে ধ্বনি হলো, ঠিক আছে, সেখান থেকে হলো শব্দ বা রূপতত্ত্ব, তারপর কি হলো, শব্দ রূপ দিয়ে কি হলো, শব্দ বা ধাতু রূপ যেগুলো সেগুলো দিয়ে বাক্য তৈরি হলো। তার মানে কি, প্রত্যেকটা পদকে ক্রমানুসারে সাজানো হলো। তাহলে বাক্য তত্ত্বকে আমরা অল্টারনেটিভলি কি বলতে পারি, পদক্রম বলতে পারি। আর তার মিনিং থাকবে, দ্যাট ইজ শব্দার্থ তত্ত্ব। ইংলিশে কি কি বলা হয়? ধ্বনি তত্ত্বকে বলা হয় ফোনোলজি। ঠিক আছে, আমরা ফোনে শুনি, ফোনোলজি। শব্দতত্ত্বকে বা রূপতত্ত্বকে কি বলা হয়? মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রমকে কি বলা হয়? সিনট্যাক্স। আর শব্দার্থ তত্ত্বকে বলা হয় সেমান্টিক্স। ঠিক আছে? আচ্ছা, ধ্বনিতত্ত্ব কি, মানে ধ্বনিতত্ত্বের মধ্যে বেসিক্যালি কি আলোচনা হয়? কেমন করে বাংলা শব্দ বাক্য উচ্চারণ করতে হয়, ধ্বনি উচ্চারণ, ঠিক আছে, শব্দ বাক্য কিভাবে উচ্চারণ করতে হয়, দ্যাট ইজ ধ্বনিতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি না, বাংলা শব্দ কিভাবে তৈরি করতে হবে এবং অন্যের তৈরি করা শব্দ কিভাবে বুঝতে হবে, এটা। বাক্যতত্ত্ব বা পদক্রম কি না, বাক্য গঠন করার কৌশল, কিভাবে বাক্য গঠন করতে হবে সেই কৌশল এবং অন্যের তৈরি বাক্যের
গ্রহণযোগ্যতা নিরূপণ করতে পারি, মানে তার তৈরি করা বাক্যটা আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা আমরা নিরূপণ করতে পারি। শব্দার্থ তত্ত্ব কি না, এই যে শব্দ বাক্য যে তৈরি করা হলো তার অর্থ নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্বে। ওকে, এবার জাস্ট ছকটুকু আমি এখানে রেখেছি, দেখে নাও একবার। তাহলে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি যেটাকে আমরা বলছি, ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সংযোগ মানে সন্ধিটাও কিন্তু এখানে আলোচনা করা হবে। ওকে, নত্যবিধি সত্যবিধি মানে বানানের যে বিধি সেটা এখানে। নেক্সট হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে কি কি থাকবে, সমাস, শব্দের মিলনে সমাস, প্রকৃতি প্রত্যয় এগুলো থাকবে, উপসর্গ, ঠিক আছে, উপসর্গ কিন্তু নিজের শব্দ নয়, যেমন প্র, পরা, অপ, তাই না, অপরূপ, আমরা যদি ওয়ার্ডটা ইউজ করি অপরূপ, এখানে এই যে অপ কি একটা উপসর্গ, প্র প্র একটা উপসর্গ, পরা এটা একটা উপসর্গ, আমরা পড়েছি না 20টা উপসর্গ, জাস্ট ওরকম। তো দেখো উপসর্গ নিজের শব্দ নয়, কিন্তু শব্দ ছাড়া এর কোনো প্রয়োজনীয়তাও নেই। আবার বচন, পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যেগুলো লিঙ্গ পরিবর্তনে আমরা দেখছি, সেই শব্দ বেসিক্যালি শব্দ, দ্বিরুক্ত শব্দ বারবার দুবার করে উঠতে হবে সেই শব্দগুলো, দৈত্য শব্দ, দৈত্য, ধাতু, সংখ্যাবাচক শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, এগুলো কোথায় আলোচনা করা হয় না শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, দ্যাট ইজ মরফোলজিতে। ওকে, নেক্সট বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স মানে গঠন, বাক্যের গঠন কিরকম হবে, এখানে কি কি আলোচনা করা হয় বেসিক্যালি, পদ প্রকরণ, শব্দ বাক্যে ব্যবহৃত হলে বা বিভক্তিযুক্ত হলে তবে তো সেটা পদ হচ্ছে, তো পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক বিভক্তি, ক্রিয়ার কাল, পুরুষ, অনুসর্গ, বাকধারা, বাচ্য, উক্তি পরিবর্তন, জ্যোতি ও ছেদ, বাক্যের প্রকারভেদ, এগুলো কিন্তু আলোচনা হয় কোথায় না বাক্য তত্ত্বে। ওকে, মানে সিনট্যাক্সে। ক্লিয়ার? আচ্ছা, অনুসর্গ বিষয়টা কি, অনুসর্গ মানে কি বলতো, ভাগ আছে তো, অর্থতত্ত্ব দেখো, সেমান্টিক্স, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, বেসিক্যালি অর্থ নিয়েই হচ্ছে শব্দার্থ তত্ত্ব মানে সেমান্টিক্সে আলোচনা করা হয়। কেমন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আরেকবার দেখে নেবে তোমরা, হ্যাঁ, রিভিশন দেওয়ার সময়। চলো, এবারে এই যে ব্যাকরণ নিয়ে তো আলোচনা করছি, তাহলে ব্যাকরণ শেখানোর জন্য ব্যাকরণ শিক্ষণের কিছু পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো তার মধ্যে দুটো মেইন পদ্ধতি আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কি, অবরোহী আর আরোহী। অবরোহী মানে ডিডাকটিভ বলছি যেটাকে, আরোহী মানে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এবারে এগুলো ছাড়াও, এগুলো তো মেইন, এগুলো ছাড়াও আরো কয়েকটি দৃষ্টিভঙ্গি বা মেথডে রয়েছে, যেমন সূত্র পদ্ধতি যেটাকে বলা হয় ফর্মুলেশনাল অ্যাপ্রোচ, ফর্মুলা সেখান থেকে ফর্মুলেশনাল অ্যাপ্রোচ, বিশ্লেষণ পদ্ধতি মানে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, প্রসঙ্গ পদ্ধতি দ্যাট ইজ সিচুয়েশনাল অ্যাপ্রোচ, পাঠ্যপুস্তক পদ্ধতি দ্যাট ইজ টেক্সট বুক অ্যাপ্রোচ, ভাষা পদ্ধতি মানে ল্যাঙ্গুয়েজ মেথড বা ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। তোমাদেরকে এগুলো জাস্ট নামগুলো দেখে রাখো, আর বাকি এই যে দুটো, এই দুটোর কি করতে হবে আমাদের একটু এলাবোরেটলি জানতে হবে, একটু এলাবোরেটিভ ওয়েতে আমাদের জানতে হবে। কেমন, চলো, তাহলে অবরোহী দৃষ্টিভঙ্গি আমরা প্রথমে বলছি। অবরোহণ মানে কি, নেমে আসা, আমরা বলি না আরোহণ অবরোহণ, গান বলো সিঁড়ি বলো সবকিছুর ক্ষেত্রে সে একই রকম বিষয়। হ্যাঁ, দেখো এটা স্পেলিংটা একটু প্রথমে হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে প্রথমে। অবরোহী পদ্ধতির ক্ষেত্রে কি হয়, প্রথমে ব্যাকরণের নিয়ম বলা হয়, তারপর উদাহরণ দেওয়া হয়। মানে তুমি ধরো সন্ধি শেখাচ্ছ, সেখানে তুমি প্রথমে নিয়ম বললে, তারপর আরো কিছু উদাহরণ করালে, দ্যাট ইজ অবরোহী পদ্ধতি। তাহলে এক্ষেত্রে কি হয়, সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া হয়, জেনারেল টু স্পেসিফিক। এর কিছু সুবিধা আছে, কিছু ত্রুটি আছে, আমরা সেগুলো দেখব। সুবিধা কি, এক্ষেত্রে সরাসরি বিষয়ে প্রবেশ করা হয় এবং সময় বাঁচে। ঠিক আছে, আগে তুমি রুলটা বলে দিলে আর তারপরে আরো কিছু এক্সাম্পলস দিচ্ছ, তাহলে কি হলো, সরাসরি বিষয়ে প্রবেশ করা হলো, দিয়ে সময় বাঁচলো। এই পদ্ধতি বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্স আর পরিণত বুদ্ধি দ্যাট ইজ ম্যাচুরেশনকে সম্মান জানায়। কেমন, কিছুটা আইডিয়া থাকলে এই শেখার পদ্ধতি অ্যাপ্লাই করলে শেখাটা অনেক ভালো হয়, বিষয় সম্পর্কে কিছু আইডিয়া থাকলে আর কি। আর এই যে অবরোহী পদ্ধতি ভাষার দক্ষতা অর্জনে বোধ প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়, মানে কগনিটিভ প্রসেসকে অনেক বেশি স্বীকৃতি দেয়।
ত্রুটি কি বলতে পারি? না, প্রথমেই যদি নিয়ম দিয়ে শুরু করা হয় তার ফলে কি হয়, অনেক শিক্ষার্থীর মনোযোগ সেটা আকর্ষণ নাও করতে পারে। ধরো তুমি নিয়ম বোঝো, তার মানে কি এটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে, তো সেজন্য এটা বলা হচ্ছে। আর অনেক সময় শিক্ষা দিয়ে নিয়মগুলি বুঝতে তারা সক্ষম নাও হতে পারে। ঠিক আছে? তো এই পদ্ধতিতে সবসময় বাচ্চারা যে শেখার জন্য সক্ষম হবে সেটা কিন্তু তারা নাও হতে পারে। কেমন? অনেক সময় শিক্ষার্থী এই নিয়মগুলো বুঝতে সক্ষম নাও হতে পারে। আর এক্ষেত্রে এই পদ্ধতিটা কি বলতো, একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। মানে শিক্ষক কেন্দ্রিক হবে এটা, শিক্ষার্থী না। এটা প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। শিক্ষক কেন্দ্রিক। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে শিক্ষক কেন্দ্রিক কেন। না, প্রথমে যেহেতু রুল বলা হচ্ছে, ইন্ডাকটিভ হলে কি হতো না, তুমি প্রশ্ন করছো, বাচ্চারা ভুল বলুক ঠিক বলুক ওদের পার্টিসিপেশন থাকছে। কিন্তু যখন তুমি অবরোহী দৃষ্টিভঙ্গিতে আগে রুল বলছো, তার মানে শিক্ষক বেসিক্যালি মানে বেশি বেশি অর্থে ইনভলভ থাকছে। তো অবরোহী পদ্ধতি যেটা ডিডাকটিভ প্রসেস বা ডিডাকটিভ অ্যাপ্রোচ, সেটা শিক্ষক কেন্দ্রিক। তো এখানে শিক্ষার্থীর সেই অর্থে কোনোরূপ অংশগ্রহণ থাকে না, ইনভলভমেন্ট থাকে না। এবং এই পদ্ধতি ভাষা শিক্ষার নিয়মকেই বেশি গুরুত্ব দেয়। কেমন? তাহলে এই গেল অবরোহী দৃষ্টিভঙ্গি। এবারে আমরা আসছি আরোহী দৃষ্টিভঙ্গি, মানে যেটাকে আমরা বলছি ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তোমাদের বলেছিলাম যে গাণিতিক আরোহণ তত্ত্ব যেটা তোমরা করেছো, তার মতো করে তোমরা খেয়াল রাখতে পারো। কি হতো না, n=1 যদি কোনো একটা বিষয় অ্যাপ্লিকেবল হয়, n=2 যদি অ্যাপ্লিকেবল হয়, দেন ডট ডট করে কি দেখা হতো, ডট ডট করে দেখা হতো n=m+1 যদি এটা স্যাটিসফাই হয়, তাহলে সব n এর জন্য এটা স্যাটিসফাইড হবে। তাই তো? তার মানে কি, অ্যাকচুয়ালি উদাহরণ দিয়ে দিয়ে আমরা রুলে পৌঁছতাম, তাই না? তাহলে অবরোহী দৃষ্টিভঙ্গিকে আমরা কি বলতে পারি না, উদাহরণের সাহায্যে সিদ্ধান্তে বা রুলে আসা যায়, নিয়মে আসা যায়। তাহলে এই পদ্ধতিতে কি হয়, বিশেষ থেকে একটা সাধারণ জেনারেলাইজ রুল মানে সাধারণে যাওয়া যায়, পার্টিকুলার টু জেনারেল। এবং এটা ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি বলে ধরা হয়। এরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আচ্ছা, যেমন ধরো তোমাদের বলছিলাম অবরোহীর ক্ষেত্রে এক্সাম্পল, একই এক্সাম্পল আরোহীর ক্ষেত্রে জাস্ট উল্টে দাও। অবরোহীতে আগে রুল বলছিলে, এখানে আগে এক্সাম্পল দেবে। যেমন উৎ যোগ চারণ হলে উচ্চারণ হয়, উৎ যোগ ছল হলে উচ্ছল হয়। এবারে একই রকমভাবে কিছু এক্সাম্পলস দেওয়ার পর তুমি তাদেরকে বলছো যে শব্দের শেষ ধ্বনিতে যদি ত বা দ হয়, তাহলে সেই স্থানে চ হতে পারে, বা পরের শব্দে প্রথম ধ্বনি মিশে বিভিন্ন কিছু চেঞ্জেস হয়। ঠিক আছে? যে আমি পার্টিকুলার রুলটা বলছি না, তো তুমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে পারো যে এইভাবে চেঞ্জেস হচ্ছে। তোমরা এক্ষুনি এক্সাম্পল দিয়ে দেখলে। তো এটা হচ্ছে কি আরোহী দৃষ্টিভঙ্গি। তো এর সুবিধা কি কি থাকতে পারে? এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়। কেমন? এই পদ্ধতিতে মানসিক প্রচেষ্টা সক্রিয় থাকে, মানে বাচ্চাদের মানসিক যে প্রচেষ্টা সেটা অনেক বেশি সক্রিয় থাকে, তারা অনেক বেশি ইনভলভড থাকে। কেমন? শিক্ষার্থীর অংশগ্রহণ অনেক বেশি। এগুলো গেল সুবিধা। তাহলে অসুবিধা কি হতে পারে, মানে ত্রুটি কি হতে পারে? দেখো, যখন তুমি আগে এক্সাম্পল দিচ্ছ তার মানে কি অনেকটা সময় যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় না বলে সময় আর শক্তি বেশি খরচ হয়। এবং যে সমস্ত শিক্ষার্থীর নিজস্ব শিখন রীতি নেই, মানে বিষয়টা আমরা কি বলছি বলতো, যে সমস্ত শিক্ষার্থীর নিজস্ব শিখন রীতি নেই অথবা পূর্বের কোনো শিখন অভিজ্ঞতা নেই, তার কাছে নিয়ম পদ্ধতি অনেক বেশি পছন্দ। মানে ইন্ডাকটিভের ক্ষেত্রে তুমি যে বলছো উদ্যোগ চারণ, তাদের যদি যদি একটু আত্রু আইডিয়া থাকে তবে তারা বলতে পারবে। যদি পার্সোনাল লার্নিং স্টাইল এটার সাথে অ্যাডজাস্টেবল না হয়, তাহলে শিখতে অনেক বেশি সময় লাগবে এই ইন্ডাকটিভ অ্যাপ্রোচে। তো এগুলো গেল ত্রুটি ইন্ডাকটিভ অ্যাপ্রোচের। কেমন? আশা করছি ক্লিয়ার। এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে, হ্যাঁ? আচ্ছা, এবারে আরো কিছু বিষয় বলি। এই ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে অনেকের তো অনেক মতামত রয়েছে। পুরনো মানুষজন কিছু মনে করেন, বর্তমান দৃষ্টিভঙ্গিতে অন্য কিছু মনে করা হয় যে এই পদ্ধতিটা বেশি অ্যাপ্লিকেবল। তো সেটাতে যাওয়ার আগে একটু ছোট্ট করে একটা বিষয় বলি। দেখো, যেটুকু আমরা আলোচনা করলাম
সে থেকে আমরা কি বুঝতে পারি যে ব্যাকরণ পাঠের যে চিরাচরিত ধারা মানে ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনাল যে ওয়ে, সেখানে ব্যাকরণকে ব্যাকরণ হিসেবে যতটা গুরুত্ব দেওয়া হয় ভাষা শিক্ষার সহায়ক উপাদান হিসেবে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। এটা কি ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এবং ব্যাকরণ ভাষার মূল অংশ নিয়ে আলোচনা করে, এটা ঠিক, কিন্তু ওই যে সমস্ত অংশের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের আড়ালে ভাষাটা না হারিয়ে যায়। তো এক্ষেত্রে ব্যাকরণ নিজে একটা সাবজেক্ট হিসেবে শিক্ষার্থীর মাথায় চেপে যায়, তখন ভাষাটা গৌণ হয়ে যায়। তো আমরা বেসিক্যালি কি দেখব না, ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাকরণ ভাষা শিক্ষায় আর কি ব্যাকরণের ভূমিকা, আর বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান টেন্ডেন্সিতে আমরা বলতে পারি ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা আমরা একটু আলোচনা করব। কেমন? দেখো, ব্যাকরণের চিরাচরিত দৃষ্টিভঙ্গির সমর্থকদের মতে, মানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা বললাম পুরাকাল থেকে যেটা চলে আসছে আর কি, তো তাদের মতে ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্ব অপরিসীম। তাদের কাছে ব্যাকরণ ভাষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আবার অনেকের মতে চিরাচরিত ব্যাকরণ শিক্ষায় ইনপুট অনেক বেশি থাকে, আউটপুট তুলনামূলকভাবে কম হয়, অর্থাৎ তারা যতটা শিখছে পুরোটাই প্রয়োগ হয় না, তাই না? যতটা গ্রামার শিখছে পুরোটাই প্রয়োগ হয় না। ওকে, ব্যাকরণগত যদি বিশ্লেষণ এর কথা বলি আমরা, তাহলে সেটা কি হয়, সংহত চিন্তা মানে ইউনিটি অফ থট সেটাকে বাধা দেয়। কারো কারো ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা এত বেশি আলোকপাত করা হয় কোনো কোনো আর কি সেক্টরে বা কোনো কোনো এরিয়াতে, যে শিক্ষার্থী বিস্তারিতের সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না। কেমন বিস্তারিত বলতে, মানে ডিটেলসে এত বলা হয় যে হোল সমগ্র যে বিষয় তার সাথে সে সামঞ্জস্য করতে পারে না। আর সাম্প্রতিককালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে কিন্তু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। কেমন? এই ধরনের দৃষ্টিভঙ্গিকে কি বলা হয়, আবিষ্কার কৌশল। বর্তমানে প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে ডিসকভারি মেথডে বাচ্চাদের ব্যাকরণ শেখানো যায়। কি মেথড? ডিসকভারি মেথড। কেমন? তাহলে তারা নিজেরাই রুলটা ইনভেন্ট করতে পারবে। তো এই পদ্ধতিতে ব্যাকরণের মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া হয় না, বরং ভাষার মধ্যে দিয়ে ব্যাকরণকে খুঁজে বের করতে হয়। ওকে, এই আবিষ্কার পদ্ধতিটা বর্তমানে নিয়ে আসা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। কেন বলো তো? এই পদ্ধতিতে খুব ক্লিয়ার হয় বাচ্চাদের কনসেপ্ট, তারা নিজেরাই জিনিসটাকে খুঁজে বের করে যে কিভাবে কি হতে পারে। তাহলে কি বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, অনেক বেশি সক্রিয় থাকছে, তাদের যে কগনিটিভ প্রসেস মানে বোধ প্রক্রিয়া সেটা সক্রিয় থাকে, এবং সেটা কি শিক্ষার্থী কেন্দ্রিক, চাইল্ড সেন্টার্ড। কেমন? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এই পদ্ধতির সুবিধা কি না, এই শিক্ষার্থী পুরোপুরি সক্রিয় থাকে, তাদের বোধ প্রক্রিয়াকে সক্রিয় রাখে, এবং এটি অনেক বেশি শিক্ষার্থী কেন্দ্রিক বর্তমান এডুকেশন সিস্টেমের জন্য যেটা দরকার। ঠিক আছে? আচ্ছা, বর্তমানে প্রবণতা দেখো, ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা নিয়ে যে আদর্শ নীতিবাক্য বা স্লোগান শোনা যায়, কি শোনা যায় না, শিক্ষার্থীরা ভাষা বিজ্ঞান দ্যাট ইজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ লাভ করুক, ভাষা সংক্রান্ত জ্ঞান নয়, ভাষা জ্ঞান লাভ করুক। ভাষা জ্ঞান বলতে না নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা বিজ্ঞান না বলে আমরা ভাষা জ্ঞান বলবো। ভাষা জ্ঞান লাভ করুক, বাট ভাষা সংক্রান্ত জ্ঞান নয়, নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ নয়। অর্থাৎ যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু ব্যাকরণ শেখানোটা দরকার। ব্যাকরণকে কথাবার্তার মধ্যে দিয়ে আলোচনা করা, বিচ্ছিন্ন বাক্যের মধ্যে নয়। এগুলো হচ্ছে বর্তমানে নীতিবাক্য বলতে পারি, ব্যাকরণ শেখার জন্য বর্তমান টেন্ডেন্সি বা প্রেজেন্ট ট্রেন্ড আমরা বলতে পারি। এবং কোনো প্রসঙ্গ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শেখানো যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, দ্যাট ইজ কর্তৃবাচ্য, কর্মবাচ্য ইত্যাদি শেখানো যখন হয়, কর্তৃবাচ্য তো ইজিলি শিখে যাচ্ছে, তাহলে কর্মবাচ্য কি তাকে রুলের মাধ্যমে শেখাবে? এক্ষেত্রে কি হতে পারে, গুলিয়ে যেতে পারে, বাচ্চার ক্ষেত্রে বলছি, গুলিয়ে যেতে পারে। তাহলে কি হবে বলো তো? ইজি ওয়েতে খেয়াল রাখবে যে কর্মবাচ্য শেখানোর ক্ষেত্রে যদি তাদেরকে প্রতিবেদন মানে নিউজ পেপার রিপোর্টিং, প্রতিবেদন দ্যাট ইজ নিউজ পেপার রিপোর্টিংয়ের রেসপেক্টে বা পরিপ্রেক্ষিতে শেখানো হয়,
তাহলে তারা অনেক ভালো শিখবে, সেটা অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে স্টুডেন্টের কাছে। এটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ। ওকে, তো এই গেল কি না ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা। আশা করছি বোঝা গেছে। চলো এবারে আমরা কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করব, কেমন? আচ্ছা, প্রথম প্রশ্ন বলেছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? কি হবে এক্ষুনি আমরা বললাম, বলো। এ বি সি ডি এর মধ্যে বিশেষভাবে সংযোজন, নাকি বিশেষভাবে বিয়োজন, নাকি বিশেষভাবে বিভাজন, নাকি বিশেষভাবে বিশ্লেষণ? ব্যাকরণ কি শব্দের অর্থ? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, তাই তো? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, বাংলা ব্যাকরণের প্রধান 4টে আলোচ্য বিষয় কি কি? আমরা দেখলাম প্রথমে কি, প্রথমে ধ্বনি আসবে, দ্যাট ইজ ফোনোলজি। তারপরে ধ্বনির পরে শব্দ আসে, রূপ, শব্দ বা ধাতু রূপ, তাই না? ধ্বনির পরে শব্দ, তারপরে কে আসে? শব্দ এলো, এবারে কে আসবে? বাক্য আসবে, এবং তার কিছু অর্থ থাকবে, বাক্য শব্দগুলোর অর্থ থাকবে। তাহলে কি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ব্যাকরণের কাজ কি? ভালো বক্তা তৈরি করা, দ্রুত লেখা শেখানো, নাকি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, নাকি বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা? একটু ভেবে বলবে। ব্যাকরণের কাজ বেসিক্যালি গ্রামার কি শেখায়? আমাদের রুল শেখায়। তার মানে আমরা বলতে পারি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। তাহলে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। হ্যাঁ, সেটা ভাষা শেখায় কাজে দিচ্ছে, সাহায্য করছে, কিন্তু বেসিক্যালি কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, তাই তো? চল নেক্সট কোয়েশ্চেন, 4 দাগ, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? প্রথমেই বলেছি, প্রথমে যে অপশনটা ছিল ছকেই, ওখানেই লেখা ছিল কি কোন অংশে আলোচিত হয়? অপশন এ, ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 5 দাগ, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম কি? কি হবে বাক্যতত্ত্বের অপর নাম? কি হবে? শব্দতত্ত্বের অপর নাম ছিল রূপতত্ত্ব, তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি ছিল? পদক্রম, তাই তো? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? সিনট্যাক্স বলছি, তাই তো? শব্দতত্ত্ব ছিল মরফোলজি, বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স, বা পদক্রম হচ্ছে সিনট্যাক্স, ট্যাক্স, SYNTAX। নেক্সট কোয়েশ্চেন, বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কটা? এটা সোজা, বারবারই বললাম, কটা? 4টে, ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। ওকে, নেক্সট, বর্ণের বিন্যাস আলোচনা হয় কোন অংশে? বর্ণের বিন্যাস ছকেই ছিল, বর্ণের বিন্যাস আলোচনা হয় কোন অংশে? কি হবে? বর্ণের বিন্যাস, বর্ণ বলেছে, হ্যাঁ, শব্দ কিন্তু না, বর্ণ। কি হবে? অপশন এ, ধ্বনি তত্ত্বে। ধ্বনির পরেই তো বর্ণ, তাহলে এক একটা লেটার বর্ণ কোথায় হবে? বর্ণ বর্ণ মিলেই তো হচ্ছে শব্দ তৈরি হয়, পদ তৈরি হয়, রূপ তৈরি হয়, তাই না? তাহলে বর্ণের বিন্যাস আলোচনা হয় ধ্বনি তত্ত্বে। নেক্সট, ব্যাকরণের মূল ভিত্তি কি? প্রথমেই বলেছি ব্যাকরণের মূল ভিত্তি কি হবে? ভাষা, অপশন বি, তাই তো? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, ধাতুরূপ আলোচনা হয় কোন অংশে? ধাতুরূপ, শব্দ ধাতু একই রকমই, মনে রাখার জন্য সুবিধার জন্য বলেছি, তাহলে কি হবে? ধাতুরূপ আলোচনা হয় শব্দ তত্ত্বে, অপশন বি কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 10 দাগ, রূপতত্ত্বের অপর নাম কি? কি হবে? রূপতত্ত্ব, মরফোলজি, কি হবে অপর নাম? শব্দতত্ত্ব, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, 11 দাগ, লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? দেখো, লিঙ্গ বচন এটা একটা আলাদা অংশে, পুরুষ ওগুলো একটা আলাদা অংশে, তাহলে লিঙ্গ বচন কোন অংশে আলোচনা হয়? ছকেই ছিল, কোন অংশে? দ্যাট ইজ শব্দতত্ত্বে। কেমন? ছকটা আরেকবার দেখে নেবে, শব্দতত্ত্বে আলোচিত হয় একদম। আমি দেখাবো ছকটা, দেখিয়ে দিচ্ছি, ওয়েট, এই যে, তাহলে সমাস, উপসর্গ, বচন, এই যে বচন, পুরুষ স্ত্রীবাচক শব্দ, মানে এগুলো কি লিঙ্গ, তাই না? তো এগুলো কোথায় আলোচনা করা হয়? শব্দতত্ত্বে আলোচনা করা হয়। ওকে, শব্দতত্ত্বে আলোচনা করা হয়। চলো, 12 নম্বর প্রশ্ন, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণের জ্ঞান অর্জন করা, পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা,
ভাষায় পারদর্শী হওয়া নাকি ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা? কি হবে? ভাষার যে বিভিন্ন উপাদান আছে সেগুলো তো গঠন প্রকৃতি জানতে হবে, তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ওই যে বলছিলাম ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাগুলো, তাহলে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। কেমন? চলো 13 দাগ, ভাষার মূল উদ্দেশ্য কি? এটা কিছু বলার নেই, অপশন সি, ভাবের আদান প্রদানে যোগাযোগ স্থাপন করা। এটা তো প্রত্যেকটা ক্লাসেই বোধহয় বলি। 14 দাগ, শব্দতত্ত্ব আমাদের কি শেখায়? শব্দতত্ত্ব বা যেটাকে অল্টারনেটিভলি আমরা বলি রূপতত্ত্ব, মরফোলজি, কি শেখায়? না, কেমন করে শব্দ তৈরি করতে হয়। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 15 নম্বর প্রশ্ন, ধ্বনি তত্ত্ব আমাদের কি শেখায়? মানে ফোনোলজি, কি শেখায় আমাদের? ধ্বনি মানে কি? উচ্চারণ, তাই তো? তাহলে কি শেখাবে? কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট 16 দাগ কি বলেছে? ধাতু আলোচনা হয় ব্যাকরণের কোন অংশে? এখনই বললাম শব্দরূপ ধাতুরূপ, কিসে থাকবে? রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব, তাহলে অপশন বি শব্দতত্ত্বে আলোচিত হয়, মরফোলজিতে। ওকে, চলো 17 দাগ, ব্যাকরণ শিখনের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি কি হতে পারে? ইন্ডাকটিভ ডিডাকটিভ মানে আরোহী অবরোহী, আগে অবরোহী রয়েছে মানে ডিডাকটিভ, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ ব্যাকরণ শিক্ষার দুটি প্রধান দৃষ্টিভঙ্গি। ওকে, আর যার মধ্যে ব্যাকরণ শিক্ষার জন্য শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা? কি হবে? ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, তাই না? আগে উদাহরণ তারপরে রুল, দ্যাট ইজ আরোহী দৃষ্টিভঙ্গি। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, আমরা জানি তো মরফোলজি মানে অঙ্গ সংস্থানগত বিদ্যা। চলো নেক্সট কোয়েশ্চেন, অবরোহী দৃষ্টিভঙ্গিতে কি হয়? সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ, সাধারণ থেকে অন্য সাধারণ, নাকি বিশেষ থেকে অন্য বিশেষ? কি হবে? অবরোহী মানে ডিডাকটিভের কথা বলছে। কি হয়? আগে রুল তারপরে তো উদাহরণ, তার মানে সাধারণ থেকে আমরা পার্টিকুলারে যাই বা স্পেসিফিকে যাই, সাধারণ থেকে বিশেষ। নেক্সট, ব্যাকরণ শিক্ষার ফলে কি হয়? শিক্ষার্থী ভালোভাবে আবৃত্তি করতে পারে, ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে, পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে, নাকি পঠনে উপযুক্ত হতে পারে? কি হবে? ভালোভাবে ভাষার ব্যবহার করতে পারে। অপশন ওয়াইজ আমাদের আনসার করতে হবে। তাহলে ব্যাকরণ শিক্ষার ফলে, ওই যে আমরা কি চ্যাপ্টার পড়ছি এখন, ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, তাহলে ব্যাকরণ শিক্ষার ফলে ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে কি হয়? অবরোহীতে আগে রুল বলা হয়, নাকি উদাহরণ দেওয়া হয়, নাকি এই অবরোহী শব্দটাকে বিশ্লেষণ করা হয়, নাকি শিক্ষার্থীকে সূত্র মুখস্থ করতে বলা হয়? কি হয়? আগে রুল বা নিয়ম ব্যবহার করতে বলা হয়। 21 এরটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, প্রশ্নটা একটু আমরা দেখি 22 দাগ কি বলেছে। অ বা আয়ের পর অ বা আ থাকলে উভয় মিলে আ হয়, সেই আ পূর্ববর্ণে যুক্ত হয়। এটি কোন ধরনের দৃষ্টিভঙ্গি বা কোন মেথড? আগে কি হচ্ছে? রুল বলা হচ্ছে, তাহলে রুল বলা মানে কি? আগে ডিডাকটিভ অ্যাপ্রোচ, দ্যাট ইজ অবরোহী দৃষ্টিভঙ্গি। পরে প্রশ্ন 23 দাগ, অবরোহী পদ্ধতির সুবিধা কি? সুবিধা বলেছে, ডিডাকটিভের সুবিধাটা কি? শিক্ষার্থী সক্রিয় থাকে, সরাসরি বিষয়ে প্রবেশ করা যায়, নাকি বিশেষ থেকে সাধারণ জ্ঞানে পৌঁছানো যায়, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক? অবরোহীতে কি আগে রুল বলা হচ্ছে, টিচার বলছে, শিক্ষার্থী কম সক্রিয় থাকে, তার মানে এই অপশন বাদ, এটাও বাদ। শিক্ষার্থী কি হয়? বিশেষ জ্ঞান থেকে সাধারণে যায়, কি জেনারেলাইজ রুল থেকে তো আস্তে আস্তে উদাহরণ যায়, তার মানে এটাও ভুল। সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় অবরোহী পদ্ধতিতে, রাইট? আচ্ছা, নেক্সট, আরোহী পদ্ধতির ত্রুটি চেয়েছে, আগেরটা অবরোহীর সুবিধা চেয়েছিল, এখানে ইন্ডাকটিভ, আরোহী মানে হচ্ছে ইন্ডাকশন বা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, তাহলে এই পদ্ধতির ত্রুটি কি? শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে না, সময় শক্তি বেশি খরচ হয়, শিক্ষার্থীর ইনভলভমেন্ট থাকে না, নাকি শিক্ষার্থীর বোধ সক্রিয় থাকে না? কি হবে? ত্রুটি জানতে চেয়েছে। দেখো,
শিক্ষার্থী অনেক বেশি আকর্ষণ অনুভব করে আগে যখন উদাহরণ দিচ্ছ, তারা ইনভলভ থাকছে, উদাহরণ থেকে থেকে তো তারা রুলের দিকে যাচ্ছে, তাই না? তাহলে তার বোধ প্রক্রিয়া সক্রিয় থাকছে, কিন্তু সময় আর শক্তি বেশি খরচ হয়। তাহলে আরোহী পদ্ধতির যদি ত্রুটি খুঁজতে যাওয়া হয়, মানে কেন আমরা আরোহী পদ্ধতি ব্যবহার, তোমাকে যদি বলা হয় দুটো কারণ দর্শাও তো, যে আরোহী পদ্ধতি কেন ব্যবহার করতে পারবো না, তুমি বলছো সময় এবং শক্তি বেশি খরচ হয়। তাহলে আরোহী পদ্ধতির ত্রুটি হলো সময় শক্তি বেশি খরচ হয় এই ক্ষেত্রে। কেমন? নেক্সট 25 নম্বর প্রশ্ন, আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয় কেন? বলার কারণ কি? এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, স্মরণীয় হয়, নাকি এই পদ্ধতিতে সময় শক্তি কম খরচ হয়, নাকি এই পদ্ধতিতে সাধারণ থেকে বিশেষ জ্ঞানে যাওয়া যায়, নাকি এই পদ্ধতিতে বুদ্ধিমত্তাকে সম্মান জানানো হয়? কি হবে? আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি কেন বলা হয়? সময় শক্তিতে বেশি খরচ হয়, তাহলে এটা ভুল। এবং এক্ষেত্রে কি আমরা স্পেসিফিক আগে কোনো উদাহরণ দিই, তারপরে রুলে যাই, তার মানে বিশেষ থেকে সাধারণে যাই, এটা ভুল। বুদ্ধিমত্তাকে সম্মান জানানো কিন্তু বেসিক্যালি আমরা দেখি ডিডাকটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো এরটা কি বলেছে, ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়। কেন হয় না? তুমি কি করছো, আগে উদাহরণ দিচ্ছ, একজন টিচার হিসেবে আগে উদাহরণ দিচ্ছ, তাহলে যখন সে রুলে পৌঁছাচ্ছে আলটিমেটলি উদাহরণের থেকে থেকে, তাহলে সেটা অনেক বেশি মিনিংফুল হচ্ছে এবং মেমোরিতে রাখতে, মেমোরেবল করতে সুবিধা হবে, মেমোরাইজ করতে সুবিধা হবে, তাই না? তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, চলো। অবরোহী পদ্ধতির ত্রুটি কি, মানে ডিডাকটিভ প্রসেসের ত্রুটি কি? সময় শক্তি বেশি খরচ হয় না। সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় না, এটাও না। সরাসরি বিষয়ে তো প্রবেশ করা যায়, তাই না? শিক্ষক কেন্দ্রিক, তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না, নাকি শিক্ষার্থী পছন্দ করে না? দেখো এটা ডিপেন্ড করে পছন্দ করুক বা না করুক, শিক্ষার্থী তো শিক্ষার্থী ভ্যারি করে, কিন্তু বিষয়টা কি, অবরোহী পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, মানে টিচার বলে যাচ্ছেন, রুল বলছেন, তারপরে উদাহরণে যাওয়া হচ্ছে, তাই না? তার মানে এটা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি এবং শিক্ষার্থী সেই অর্থে সক্রিয় থাকে না। ওকে, এবারে দেখো পরের প্রশ্ন কি আছে, 27-এর দাগ। ব্যাকরণের চিরাচরিত ধারার যারা সমর্থক তারা মনে করেন, তারা কি মনে করেন, যারা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে বিশ্বাসী ব্যাকরণ সম্পর্কে, ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, নাকি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা নগণ্য, নাকি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নেই, নাকি অপশন ডি, ভাষা শিক্ষায় কোনো কোনো ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা আছে, কোনো কোনো ক্ষেত্রে নেই? এটা কিন্তু আমরা পড়েছি। কি হবে? অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ব্যাকরণ ভাষা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, তাই তো? 28-এর দাগ, যা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ হয় না। যে প্রসঙ্গে এটা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এটা বলা হয়েছে? ভাষা শিক্ষা প্রসঙ্গে, ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে, লিখিত ভাষা প্রসঙ্গে, নাকি মাতৃভাষা প্রসঙ্গে? কি হয়েছে? আমরা এক্ষুনি পড়েছি, আমরা কি পড়ছি? ব্যাকরণ প্রসঙ্গ পড়ছি। ভাষা শিক্ষা কিন্তু বলা হচ্ছে কার সম্পর্কে, না যেটা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ হয় না। ব্যাকরণ প্রসঙ্গে বলা হচ্ছে যে আমরা যতটা ব্যাকরণ শিখি তার টোটালটাই তো প্রয়োগ হয় না, তাই না? তাহলে ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে এই কথাটা বলা হয়। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 29-এ দাগের প্রশ্ন, যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারার সমর্থকদের কথা, তা হলো, ব্যাকরণ শিক্ষার্থীর সংহত চিন্তাকে বাধা দেয়, ব্যাকরণ বিস্তারিতের সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না, ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয়, নাকি ব্যাকরণে যা শেখা হয় তার সমস্তটাই প্রযুক্ত হয় না? এখানে তোমাকে আগে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, সবকটাই কিন্তু আমরা লাইনগুলো পড়েছি, কিন্তু প্রশ্ন কি চেয়েছে, যে যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারার সমর্থকদের কথা, কি প্রসঙ্গে? ভাষা শেখার প্রসঙ্গে। যারা চিরাচরিত ধারার সমর্থক তারা কি বলছেন, না ব্যাকরণ ছাড়া কিন্তু ভাষা শিক্ষা সম্ভব নয়। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার। 30-এর দাগ, সাম্প্রতিককালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সেটা কি? অবরোহ কৌশল, আরোহ কৌশল, আবিষ্কার কৌশল, নাকি বিশ্লেষণ কৌশল? মানে বেসিক্যালি বলছে যে বর্তমান টেন্ডেন্সি বা প্রেজেন্ট ট্রেন্ডে
ব্যাকরণ ভাষা শেখার জন্য কোন প্রসেস তুমি অ্যাপ্লাই করবে ভাষাতে, মানে ব্যাকরণকে ইউজ করার জন্য বা ভাষা শেখানোর ক্ষেত্রে ব্যাকরণের ব্যবহার, ব্যাকরণের যে রোল রয়েছে তার প্রসঙ্গে তুমি কোন কৌশল অ্যাপ্লাই করবে? ডিডাকটিভ, ইন্ডাকটিভ, ডিসকভারি নাকি অ্যানালিটিক্যাল? কি হবে? ওই যে বললাম তোমাদের আবিষ্কার কৌশল, একদম ঠিক, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 31 নম্বর প্রশ্ন আছে, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য কি? বেসিক্যালি আবিষ্কার কৌশলটা কি, ডিসকভারি অ্যাপ্রোচটা কি, সেটাই জানতে চেয়েছে। ব্যাকরণের সূত্রগুলি সহজে মুখস্থ করতে সাহায্য করে, শিক্ষার্থী নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে, ব্যাকরণের সাহায্যে কিভাবে সহজে ভাষা শিক্ষা লাভ করা যায় তা বুঝতে পারে, নাকি ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার করতে পারে? কি হবে? আবার পড়ো, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের পদ্ধতি মানে বৈশিষ্ট্য কি কি, মানে কি? সূত্রগুলি সহজে মুখস্থ করতে সাহায্য করে, এটা ভুল। ব্যাকরণ কিভাবে সহজে ভাষা শিক্ষা লাভ, সহজে ভাষা শিক্ষা লাভ এটা সেই অর্থে যাচ্ছে না, কারণ এখানে আবিষ্কার বলেছে, এর সাথে রিলেট করে শিখতে পাচ্ছে, কিন্তু রিলেট করে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে সেটা দেখতে হবে। ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার কি হবে? শিক্ষার্থী নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। কেমন? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার বর্তমান প্রবণতা অনুযায়ী মানে প্রেজেন্ট ট্রেন্ড অনুযায়ী একজন শিক্ষক কর্মবাচ্য কিভাবে পড়াবেন, মানে কি কর্মবাচ্য যেভাবে পড়াবেন তা হলো কর্তৃবাচ্য পড়ানোর পরে পড়াবেন, কবিতা পড়ানোর সময় শেখাবেন, প্রবন্ধ রচনার প্রেক্ষিতে শেখাবেন, নাকি প্রতিবেদন রচনার প্রেক্ষিতে পড়াবেন? প্রতিবেদন মানে নিউজ পেপার রিপোর্ট। লাস্টেই দেখছিলাম যে অপশন ডি, প্রতিবেদন রচনার প্রেক্ষিতে পড়াবেন। এবারে আমাদের পরের পেডাগজি টপিক টিএলএম। তো টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম শর্ট ফর্ম। খেয়াল রাখো শর্ট ফর্মগুলোর ফুল ফর্ম কি হতে পারে। মানে শিক্ষণ উপকরণ, টিচিং মানে শিক্ষণ, লার্নিং মানে শিক্ষণ, মেটেরিয়াল বলতে উপকরণ, বাস। দেখি, যে উপকরণের সাহায্যে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষা দান করেন, সাহায্যে, কেমন, যে উপকরণের সাহায্যে একজন টিচার শিক্ষা দান করেন এবং শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে, তাহলে সেই উপকরণকেই বলছি আমরা টিএলএম, শিক্ষণ উপকরণ। ব্ল্যাক, চক, ডাস্টার, প্রজেক্টর, কম্পিউটার, চার্ট, মডেল, গ্লোব এটসেট্রা হচ্ছে টিএলএম এর মধ্যে পড়বে। ওকে, পাঠ্যপুস্তক মানে তোমার যে টেক্সট বুক সেটাও একটা টিএলএম, কারণ পড়ানোর শিক্ষাদানের জন্য কাজে লাগছে। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে খেয়াল রাখবে। শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক মানে টেক্সট বুক একটা আদি এবং অকৃত্রিম শিক্ষণ উপকরণ, মানে আদি এবং অকৃত্রিম একটা টিএলএম। তো শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত মাধ্যম এটাই। একটি পাঠ্যপুস্তক হলো কোনো নির্বাচিত বিষয় বা পাঠ্যক্রমের জ্ঞান, সাধারণ ধারণা আর মূল তত্ত্বের সংগ্রহ। কি সম্পর্কে? পাঠ্যক্রম সম্পর্কে জ্ঞান, সাধারণ ধারণা আর মূল তত্ত্বের সংগ্রহ। তো দেখো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু বিভিন্ন শিক্ষণ প্রদীপন আমরা ব্যবহার করি, টিচিং এইডস ব্যবহার করি, তার বিচারে আমরা কিছু ভাগ করেছি, সেটাতে আমরা যাচ্ছি। তো তার আগে একটা বিষয় বলে দিই, দেখো আমরা দেখলাম যে পাঠ্যপুস্তক শিক্ষাক্ষেত্রে সব থেকে বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত একটা মাধ্যম এবং বেশি ব্যবহৃত হয়, তার সাথে এটা একটা অকৃত্রিম টিএলএম, তাই না? তো এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি যে দেখো টেকনিক্যাল বিষয় আর কি, মানে বিজ্ঞান প্রযুক্তি এর যতই উন্নতি হয়েছে না কেন, যতই উন্নতি হোক না কেন, টিএলএম হিসেবে কিন্তু টেক্সট বুকের যে মূল্য সেটা কিন্তু কমেনি, আজও তা ওয়াকিবহাল রয়েছে, সেই মূল্য ওয়াকিবহাল রয়েছে। ঠিক আছে, তার সাথে একটা জিনিস খেয়াল রাখবে, যদি তোমাকে বলা হয় যে পাঠ্যপুস্তকের সুবিধা কি, সেখানে আমরা কি বলতে পারি বলো তো? একজন নতুন টিচার যিনি হয়েছেন, শিক্ষক হোক বা শিক্ষিকা হন, তো নতুন শিক্ষক বা শিক্ষিকা মানে যারা নতুনভাবে শিক্ষকতায় আসছেন, তাদের কাছে কি পাঠ্যপুস্তক একটা বিশেষভাবে সহায়ক উপকরণ। কেন না, পাঠ্যপুস্তকে প্রত্যেকটা অধ্যায় যত্ন সহকারে বিস্তারিতভাবে উল্লেখ থাকে, সেখানে একটা ক্রম, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন হয়, ক্রোনোলজি মেনটেন হয়, ব্যালেন্সড একটা উপস্থাপনা থাকে, তাই না, একটা ভারসাম্যযুক্ত উপস্থাপনা থাকে।
এছাড়া আর কি হতে পারে যে শিক্ষাদান প্রক্রিয়া কিভাবে করা উচিত, কখন করা উচিত, সে সমস্ত কিছু ওখানে বলা থাকে। সেজন্য পাঠ্যপুস্তক কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে খুব গুরুত্বপূর্ণ টিএলএম আমরা বলতে পারি। ঠিক আছে? কিন্তু একদম সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়াটা উচিত নয়, তাই না? চলো, এবারে বিভিন্ন রকমের টিচিং এইডস আমরা দেখব। তোমাদেরকে প্রশ্ন দিতে পারে যে সাপোজ একটা কিছু মেনশন করে দিল যে ব্ল্যাকবোর্ড একটা কী ধরনের টিচিং এইড। তোমরা তাহলে ব্ল্যাকবোর্ড কি চোখে দেখতে পাচ্ছ, তাহলে ভিজুয়াল এইডস, তাই না? দর্শন ভিত্তিক প্রদীপন বলতে পারি। তো ওই বেসিসে আমরা দেখব। প্রথমে দেখো পঠন প্রদীপন মানে রিডিং এইডস কোনটা থেকে আমরা দেখতে পাই। দ্যাট ইজ প্রথমত পাঠ্যপুস্তক, সংবাদপত্র, পত্রিকা। এগুলো কি হয়, পড়তে হয়, সেখান থেকে পাই, তাই না? তাই এগুলো রিডিং এইডস। কেমন? আচ্ছা, এবারে দেখো দর্শন ভিত্তিক প্রদীপন মানে ভিজুয়াল এইডস কি কি হতে পারে। ব্ল্যাকবোর্ড, মডেল, চার্ট, গ্লোব, ম্যাপ, এগুলো কি দেখে দেখে আমরা আর কি এর ব্যবহার করে দেখানোর মাধ্যমে এর থ্রু কোনো ইনফরমেশন, কোনো জায়গা, কোনো চার্ট, কোনো মডেল, এগুলো কি দেখার মাধ্যমে শেখানো হয়, তাই না? ভিজুয়াল এইডস বলতে পারি দর্শন ভিত্তিক প্রদীপন। শ্রবণ ভিত্তিক রেডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন, এগুলো কি অডিও এইডস, শ্রবণ ভিত্তিক প্রদীপন। এবারে অডিও ভিজুয়াল এইডস, ডাবল প্রিন্টিং হয়ে গেছে আর কি, টাইপিং। তো শ্রবণ দর্শন ভিত্তিক মানে অডিও ভিজুয়াল এইডস কি হতে পারে, সবাক চলচ্চিত্র, সবাক যেখানে সাউন্ড থাকবে। চলচ্চিত্র তুমি দেখতে পাচ্ছ, শুধু চলচ্চিত্র যদি সাউন্ড না থাকে সেটা হয়ে যাবে দর্শন, কিন্তু যখনই সেখানে সাউন্ড অ্যাড হচ্ছে সবাক, তাহলে সেটা হয়ে যাবে শ্রবণ দর্শন ভিত্তিক। তো এখানে তোমাদের যদি কোনো কিছু অপশন দেয় যে এটা কোন টাইপের প্রদীপন, শিক্ষণ প্রদীপন, এইডস, টিচিং এইডস, তোমরা আশা করছি আনসার করতে পারবে, জেনারেল কনসেপ্ট। ঠিক আছে? তো শ্রবণ ভিত্তিক প্রদীপন আর কি কি হতে পারে, টিভি, শ্রবণ দর্শন আর কি, টিভি, ভিডিও, এগুলো। নেক্সট, স্বয়ংক্রিয় শিক্ষণমূলক উপকরণ মানে অটো ইনস্ট্রাকশনাল ডিভাইসেস। অটো ইনস্ট্রাকশনাল মানে তুমি নিজে নিজেই শিখছো, স্বয়ংভাবে শিখছো, এবং ইনস্ট্রাকশনটা তুমি নিজে নিজে। দেখো কোনো একটা জিনিস তুমি যদি মোবাইল বা কম্পিউটারে না জানো, ঘাঁটতে ঘাঁটতে সেটা শিখে যাবে যে এই সুইচটা হচ্ছে না, সেই সুইচটা হবে, এটাই ট্যাপ করলে হচ্ছে না, সেটাই ট্যাপ করলে হবে। তার মানে কি, অটো ইনস্ট্রাকশনাল ডিভাইসেসের মধ্যে কি পড়বে, মোবাইল, কম্পিউটার, এগুলো। ঠিক আছে? আচ্ছা, সক্রিয়তা ভিত্তিক উপকরণ কি কি হতে পারে, মানে অ্যাক্টিভিটি বেসড, অ্যাক্টিভিটি হবে যেখানে, কোথায় কোথায়, অভিনয়, নাটক, বিভিন্ন এডুকেশনাল যে ট্যুর হয়, এক্সকারশন হয়, শিক্ষামূলক ভ্রমণ, সেক্ষেত্রে। ওকে? আচ্ছা, এবারে আমরা দেখব মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়াকে আমরা বাংলায় কি বলছি না, বহুধা মাধ্যম। এটা কি না, বহুধা মাধ্যম আসলে বিভিন্ন মাধ্যমের সমন্বয়। বিভিন্ন মাধ্যমের যখন সমন্বয় ঘটছে সেটাকে আমরা বহুধা মাধ্যম বলছি। যেমন কি হতে পারে, অডিও ভিডিও একসাথে, অ্যানিমেশন হতে পারে, চিত্রকল্প হতে পারে। দেখো কম্পিউটার একটি অন্যতম বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া। একটা কম্পিউটারের সাহায্যে বিভিন্ন মাধ্যমকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আশা করছি অবধি ক্লিয়ার সবার। চল, এবারে কিছু প্রশ্ন আছে আমরা দেখবো সেটা, তার আগে আমি আর দু একটা বিষয় বলে দিই। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে আমরা যে মাল্টিমিডিয়া যে ব্যবহার করছি তার সুবিধা কি হতে পারে বলো তো। খুব ইজিলি বিষয়টাকে প্রেজেন্ট করা যায় কোনো একটা টপিককে। তুমি সাপোজ কোনো ভূগোলের কোনো টপিক পড়াচ্ছ, গ্লোব দেখিয়ে, ম্যাপ দেখিয়ে পড়াচ্ছ, কিন্তু যদি ধরো তুমি অ্যামাজনের জঙ্গলের কথা পড়াচ্ছ, আমাজনের জঙ্গল, সেখানের কথা পড়াচ্ছ, তাহলে কি তুমি যদি সেই ভিজুয়ালাইজটা তাদের সামনে প্রেজেন্ট করো, পাখির ডাক, পশুর গর্জন যখন তুমি তাদেরকে শোনাচ্ছ, তার মানে কি তারা অনেক বেশি রিয়েলিটিতে তারা শিখতে পারবে, তাই না? রিয়েলাইজ করতে পারবে এবং তাদের শেখাটা ভালো হবে। যখনই তুমি বিভিন্ন মাধ্যমের সমন্বয় ঘটাচ্ছ, সেটা কি বাচ্চাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, তারা শিখতে চাইবে, অনেক বেশি বৈচিত্র্যময় হয়ে উঠছে। তো এরকমভাবে এইগুলো কিন্তু, এই যে মাল্টিমিডিয়াগুলো শিক্ষাক্ষেত্রে সাহায্য করে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে যদি আমরা অসুবিধার কথা বলি, কারণ অনেক সময়, বেশিরভাগ সময় আমরা বলতে পারি প্রশিক্ষণপ্রাপ্ত যদি শিক্ষক শিক্ষিকার অভাব হয়, তবে কিন্তু মাল্টিমিডিয়া ব্যবহার করা ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, অসুবিধা হয়ে দাঁড়ায়। আবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীরা ওই যে ডিভাইসটা তুমি ইউজ করছো, পাঠ্য বিষয় অপেক্ষা ডিভাইসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, তাই না? ফলে পাঠের বিষয়টার উপর তারা মনোনিবেশ করতে পারে না বা করে না, এটা একটা হতে পারে।
কিংবা মাল্টিমিডিয়া ব্যবহার করা অনেক বেশি খরচ সাপেক্ষ, সেটাও একটা অসুবিধা। আর তোমরা জানো যে বহুধা মাধ্যম মানে মাল্টিমিডিয়ার একটা অন্যতম মাধ্যম কি ওয়েবসাইট। ওয়েবসাইট টার্মটা খেয়াল রাখবে, হ্যাঁ। মাল্টিমিডিয়ার একটা অন্য একটি মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আমরা শিক্ষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য ওয়েবসাইটে পাই। তো অনেক সময় শিক্ষার্থীরা এই তথ্যগুলোকে আলটিমেটলি ভেবে নেয়, তারা ভুলে যায় যে ওয়েবসাইটের সমস্ত তথ্যই যে নির্ভরযোগ্য হবে সেটা কিন্তু নয়। তাদের মনে হয় গুগলে যেটা আছে বা ওই ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটাই আলটিমেট, কিন্তু ওটা তো আলটিমেটলি কোনো ব্যক্তি আপলোড করে তবেই তো সেটা আপলোড হয়, তাই না? তো অথেন্টিসিটি নিয়ে একটা তাদের একদম কনফার্মেশন হয়ে যায় যে না ওটাই অথেন্টিক। তো ওটা একটা বিষয় গেল। তো এর ফলস্বরূপ কি হতে পারে, শিক্ষার্থীদের ভুল রূপ একটা শিক্ষা গ্রহণের সম্ভাবনা থেকে যায়, তাই না? তো এই হচ্ছে বিষয়। চলো এবারে আমরা কোয়েশ্চেনগুলো সলভ। আচ্ছা, প্রথম প্রশ্ন, আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ কি হবে? এক্ষুনি আমরা প্রথমেই দেখেছিলাম কি হবে, আদি এবং অকৃত্রিম, দ্যাট ইজ পাঠ্যপুস্তক। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সব থেকে বেশি কার কাছে? কি বলেছিলাম, নতুন শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসে আসছেন, যখন আমরা পাঠ্যপুস্তকের সুবিধা পড়ছিলাম তখন বলেছিলাম না যারা শিক্ষকতায় নতুনভাবে আসছেন তাদের কাছে পাঠ্যপুস্তক বিশেষভাবে সহায়ক উপকরণ। তো কি হবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, নতুন শিক্ষকের কাছে, শিক্ষক বা শিক্ষিকার কি টিচারের কাছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পাঠ এককগুলো সংগঠিতভাবে পাওয়া যায় কোথায়? পাঠ এককগুলো সংগঠিতভাবে কোথায় পাওয়া যায়? অপশন এ, পাঠ্যপুস্তকে পাওয়া যায়। ওকে, চলো পরের প্রশ্ন, কোনো পাঠ্যপুস্তকই স্বয়ং সম্পূর্ণ নয়, এটা ঠিক না ভুল, নাকি আংশিক মিথ্যা আংশিক সত্য, কি হবে? অবশ্যই এটা ঠিক কথা, স্বয়ং সম্পূর্ণ নয় কোনো পাঠ্যপুস্তকই। নেক্সট, শিক্ষা দান প্রক্রিয়ায় কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিতভাবে পাওয়া যায় কোথায়? পাঠ্যপুস্তকে পাওয়া যায়। আচ্ছা, 4 নম্বর দেখো, স্বয়ং সম্পূর্ণ মানে কি? একটা বইয়ের মধ্যে সব কিছু রয়েছে, সব রয়েছে সেরকম তো নয়, কিছু কিছু তো একদম পারফেক্ট বলে তো পাই না আমরা, কিছু ভুল ত্রুটি তো থাকে। ভুল ত্রুটি না হোক, কিছু ইনফরমেশন এক্সট্রা থাকে বা কম থাকে, মানে এক্স্যাক্ট প্রপার তো নয়, দ্যাট ইজ স্বয়ং সম্পূর্ণ নয়। তাহলে এটা একটা সঠিক তথ্য, সেই জন্য অপশন বি হলো। নেক্সট, পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কিরকম? অবশ্যই তথ্য নির্ভরই বেশি হয়, ঠিক আছে। পাঠ্যপুস্তক তোমাকে বেসিক্যালি ইনফরমেশন দিচ্ছে, তো তথ্য নির্ভরই আমরা বলতে পারি, অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর, পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায়, কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, এটা কি কথা? কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না, এটাও কেমন একটা লাগলো। সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় এটা আমরা বলতে পারি, সেজন্যই আমরা পাঠ্যপুস্তকটা পড়ি। তো অ্যাকর্ডিং টু অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। সমস্ত প্রশ্নের কিছু উত্তর বলতে কি বলবো, তোমাকে যে টপিকটা দিয়েছে তার উপরেই কোয়েশ্চেন করা হয়েছে, তো সমস্ত প্রশ্নে তুমি যদি একটু ঠিকঠাকভাবে পড়ো, যা প্রশ্ন দেওয়া আছে তার সমস্ত উত্তর কিন্তু পাবে। এবারে স্বয়ংসম্পূর্ণ কেন বলছি না, ওই যে কিভাবে পড়াবে বা কোন সিচুয়েশনে কিভাবে মেনটেন করবে সব ডিটেল তো দেওয়া থাকবে না, তাই না? তো ওটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয় না সেই কারণে। আর কিন্তু আমরা সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, এটা আনসার করতে পারি অ্যাকর্ডিং টু দিস অপশনস। ওকে, চলো 8, পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয় তবে শিক্ষক কি করবেন? যদি বিষয়টা যে বর্ণনাটা দেওয়া আছে সেটা শিক্ষার্থী বুঝতে পারছে না, তাহলে কি করবেন টিচার, শিক্ষক বা শিক্ষিকা? কঠিন শব্দ ও গঠনরীতিকে ভেঙে সহজ শব্দ ও সহজ গঠনরীতি খাতায় লিখিয়ে দেবেন, না শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতির চেষ্টা করবেন, নাকি সহজ করে বুঝিয়ে দেবেন, নাকি পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন, কি হবে? আমরা কি চ্যাপ্টার পড়ছি এখানে? টিএলএম পড়ছি না? টিএলএম মানে কি? টিএলএম এর কাজটা কি? কোনো একটা পাঠ্য বিষয়কে সহজভাবে ইজি ওয়েতে অ্যাট্রাকটিভ ওয়েতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, যাতে তারা বিষয়টা সহজভাবে বুঝতে পারে। তাহলে কি হবে? পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন।
চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন, বিভিন্ন আরও অনেক কিছু অডিও ভিজুয়াল মেথড ইউজ করবেন, তাই না? পরিপূরক কি, যেটা তার ওই যে ঘাটতিটাকে মেটাতে পারবে, তাই না? তাই অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। 9 নম্বর প্রশ্ন বলছে, শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার। কখন মনে করে? যখন দেখে পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে, নাকি শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান, নেক্সট শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না, এটাও ভুল। শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই পাঠদান চলে। দেখো, সেকেন্ড আর থার্ড অপশন হবে না, কারণ শিক্ষক কখনোই বলবেন না যে, চাইবেন না যে শিক্ষার্থী সবসময় উনি চাইবেন শিক্ষার্থী সঠিক উত্তর দিক, কিন্তু সবসময় তো সেটা পসিবল হবে না, কারণ ওরা তো শিখছে। ভুলের মাধ্যমে ট্রায়াল অ্যান্ড এরার, প্রচেষ্টা করবে, ভুল করবে, তার মাধ্যমেই তো ঠিকঠাকভাবে শিখবে। কারণ শেখার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ভুল হচ্ছে, মানে তুমি ট্রাই করছো, তাই না? শিক্ষক শিক্ষিকা জানেন যে ছাত্রছাত্রীদের ভুল হবে, স্বাভাবিক। সুতরাং সেকেন্ড অপশনটা আমরা কারেক্ট বলতে পারি না। থার্ড অপশন কি, না সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না, এটা ভুল কথা। ফোর্থ অপশন কি আছে, শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পাঠদান চলে। হ্যাঁ, আর শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পাঠদান চলে। দেখো, পাঠদান কি শুধুমাত্র প্রশ্ন উত্তরের মাধ্যমে চলে? তা তো নয়, তাহলে অপশন ডিটাও ভুল। শিক্ষার্থী কখন মনে করে, প্রশ্ন বলা ছিল শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, না যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দিস অপশনস এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো 10 নম্বর প্রশ্ন আমরা যাই। পাঠ্যপুস্তক রচিত হয় কি হবে? নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী। বিদ্যালয়ের নির্দেশ, বাবা এটা ভুল। হ্যাঁ, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী। কি হবে? আমরা পড়েছি, কিন্তু আমি আলোচনার সময়ই বলেছি না, পাঠ্যক্রম অনুযায়ী হয়। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী হয়। নেক্সট 11 দাগ, বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা হলো। বহুধা মাধ্যম মানে মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা কি? শিক্ষার্থী অনেক বেশি উৎসাহ পায়, নাকি শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়ায় সুবিধা হয়, নাকি একটা যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যম ব্যবহার করার সুযোগ থাকে, নাকি শিক্ষকের পরিশ্রম কম হয়? অপশন 4 ভুল একদম। সুবিধা কি? সুবিধা বলেছে না, দেখো বহুধা বলেছে, বিভিন্ন টিচিং এইডস এর মাধ্যমে তুমি কি হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া সহজভাবে বোঝাতে পারছো, ওটা অ্যাট্রাকটিভ হচ্ছে, বাচ্চারা বুঝতে পারছে। ওটা বিভিন্ন টাইপের প্রদীপন যখন আমরা এইডস ব্যবহার করছি, কিন্তু যখনই বলছে মাল্টিমিডিয়া, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন যে প্রদীপন তাদের সমাহার, তখন সেটা আমরা কি বলতে পারি আর কি, না একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যম ব্যবহার করার সুযোগ থাকে। মানে একটা যন্ত্র, মাল্টিমিডিয়ার একটা যন্ত্র, যেটার সাহায্যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করার একটা সুযোগ থেকে যায়। দ্যাট ইজ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 12 দাগ, কি বলেছে? ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধে কি? ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধে কি হতে পারে? প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইট ব্যবহার করা সমস্যাজনক, নাকি ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না, নাকি ইন্টারনেট সংযোগের উপর এই ব্যবস্থা নির্ভরশীল, নাকি যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটের উপর নির্ভরশীলতা বেড়ে যায়? কি হবে? দেখো, বিষয়টা আমরা যেহেতু বাচ্চাদের শিক্ষা দানের ক্ষেত্রে বিষয়টা আমরা আলোচনা করছি, সে কারণে আমাদের দেখতে হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আনসার কি হতে পারে। তোমাদের বলছিলাম যে বহুধা মাধ্যম মানে মাল্টিমিডিয়া ব্যবহারে ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কি কি হতে পারে? তখনই বললাম দেখো, ওই মাল্টিমিডিয়ার একটা অন্যতম মাধ্যম কি ওয়েবসাইট। এবার এই টিচিং লার্নিং প্রসেসে বিভিন্ন তথ্য আমরা ওয়েবসাইটে পাই, শিক্ষার্থীরা তথ্য পাবে এবং তারা মনে করে যেহেতু এটা ওয়েবসাইটে আছে তার মানে এগুলো একদম ঠিক, কোনো ভুল নেই। তারা ওই ইনফরমেশনটার অথেন্টিসিটি দেখতে চায় না, নির্ভরযোগ্যতা দেখতে চায় না। ফলে কি হয়, শিক্ষার্থীদের ভুল শিক্ষা গ্রহণের সম্ভাবনা থেকে যায়, তাই না? তাহলে তোমাকে কি বলেছে, ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? তাহলে কি হবে, না ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না, সেজন্য অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, প্রত্যেকটা অপশন নিয়ার বাই রয়েছে, কিন্তু আমাকে দেখতে হবে কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে জিজ্ঞাসা করছে। যেহেতু বাচ্চাদের তুমি পড়াচ্ছ এবং বাচ্চারা এর দ্বারা উপকৃত হবে বা এফেক্টেড হবে,
এফেক্টেড বা ইফেক্টেড হবে, সেটা কিন্তু তোমাকে জাজ করতে হবে অ্যাকর্ডিং টু দিস কোনটা কারেক্ট হতে পারে। কেমন? তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, আশা করছি সবার ক্লিয়ার এই রিলেটেড বিষয়গুলো। টিএলএম আমাদের কমপ্লিট হলো টপিকটা। এবারে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং, মানে সংশোধনমূলক শিক্ষণ। চলো, তো দেখো সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে? সাধারণভাবে বিদ্যালয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করাকেই বলা হয় সংশোধনী পাঠ। এটা করাকেই হবে, হ্যাঁ, সংশোধনী পাঠ বা অল্টারনেটিভলি আমরা যাকে বলছি সংশোধনমূলক শিক্ষণ, রেমিডিয়াল টিচিং। যে কোনো বিদ্যালয়ের যে কোনো শ্রেণীতে এমন কিছু পরীক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর যে গড় মান, যে অ্যাভারেজ লেভেল আছে সেটার থেকে পিছিয়ে থাকে, আবার অনেকে এগিয়ে থাকে। খেয়াল রাখবে দুটো ক্ষেত্রেই কিন্তু রেমিডিয়াল টিচিংটা দরকার। স্বাভাবিক যে গড় মান সেটা থেকে এগিয়ে বা পিছিয়ে থাকার ক্ষেত্রে, মানে অনেক বেশি এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার ক্ষেত্রে। তো কোনো একটি বা দুটি নির্দিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, অথবা সামগ্রিকভাবে অল সাবজেক্টসের ক্ষেত্রেও শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে ডিসলেক্সিয়া, যেটাকে আমরা রিডিং ডিসএবিলিটি বলি, পঠন মূলক আর কি অক্ষমতা, তো সেটাই হচ্ছে সব থেকে আমাদের পরিচিত সবচেয়ে জানা শিখন বিশৃঙ্খলতা। ঠিক আছে, দ্য বেস্ট নোন লার্নিং ডিসঅর্ডার কি? ডিসলেক্সিয়া, যেটা আমরা বলতে পারি কি না রিডিং ডিসএবিলিটি বলতে পারি। এখান থেকে অনেক রকম প্রশ্ন হয়, এটা আমরা আলোচনা করেছি, আবারও না হয় আলোচনা করে নেব। ঠিক আছে, তো ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসএবিলিটি এবং এটা আমাদের দ্য বেস্ট নোন লার্নিং ডিসঅর্ডার। চলো, তো এই শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ কি কি হতে পারে? প্রথমত আমরা বলতে পারি শিক্ষার্থীর মনে রাখার ক্ষমতা তুলনামূলকভাবে কম, এটা একটা পয়েন্ট, মানে পুয়ার মেমোরি। নেক্সট অমনোযোগিতা, মানে লেস অ্যাটেনশন। নেক্সট তুলনামূলকভাবে কম বোধশক্তি, মানে পুয়ার পারসেপশন, বোধগম্যতা, বোঝার ক্ষমতাটা কম, এটা হতে পারে। আর কি হতে পারে? কনফিডেন্সের ল্যাক অফ কনফিডেন্স, পুয়ার সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসের অভাব, এটা হতে পারে। আর কি হতে পারে? কর্ম সম্পাদনের ক্ষেত্রে অধিক সময় লাগা। কোনো একটা কাজ বা কোনো একটা পরীক্ষা, ধরো তুমি সাপোজ কোনো একটা হোম টাস্ক দেওয়া হলো, অ্যাভারেজ বাচ্চার ক্ষেত্রে সেটা লাগছে 30 মিনিট, যারা পিছিয়ে থাকছে তাদের ক্ষেত্রে লাগছে ধরো আরও বেশি সময়, 45 মিনিট, 1 ঘন্টা লাগছে। তো তাদের ক্ষেত্রে কোথাও একটা সমস্যা রয়েছে যার জন্য তাদের এতটা দেরি লাগছে। তাহলে সেই সমস্যা, সেই ঘাটতিগুলো পূরণের জন্য দরকার সমস্যা সমাধানে অদক্ষতা, মানে আনস্কিলড টু সলভ এনি প্রবলেম। নেক্সট, বিমূর্ত ধারণাগুলোকে সহজে অনুধাবনের ক্ষমতা। বিমূর্ত মানে যেগুলো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ না, অ্যাবস্ট্রাক্ট। unable to comprehend the abstract concept, চোখের সামনে যা দেখছে সেটা বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে, কিন্তু চোখের সামনে যেটা দেখছে না সেটাকে অনুধাবন করতে পারছে না। সাপোজ তুমি কোনো বাচ্চার ক্ষেত্রে যোগ শেখাচ্ছ, তুমি হাতে কলমে তাকে 2-3 যোগ করে দেখা শেখালে আর কি, যোগ করানো শেখালে, দুটো চকলেট দিলে, তারপরে বললে তোমাকে আমি আরও 3টে চকলেট দিলাম, এখন তোমার কাছে কটা চকলেট আছে? না 5টা। এবারে হাতে কলমে যখন তুমি শেখাচ্ছ না, তুমি তাকে যখন ভাবতে বলছো তখন সে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তাকে রেমিডিয়াল টিচিং দিতে হবে। তো এগুলো গেল কি শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ। ওকে, চলো আমরা আরও কিছু কারণ দেখি। যে শিখনের ক্ষেত্রে অনীহা, অ্যাপাথেটিক টু লার্নিং, অনীহা হতে পারে বিভিন্ন কারণে, হয়তো শিক্ষক বা শিক্ষিকার কাছে বকা খেয়েছে, বা বাড়ির সেরকম পরিবেশ নেই, বা কোনো কারণে তার শিক্ষণের ক্ষেত্রে অনীহা হয়েছে, বা কোনো একটা বিষয়কে সে ভয় পাচ্ছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে। তো সেগুলোর থেকে রিকভার করার জন্য তাকে রেমিডিয়াল টিচিং দিতে হয়, কাউন্সেলিং করতে হয়। উৎসাহের অভাব একইভাবে, এইটাও একইভাবে কারণ হতে পারে শিক্ষার্থীর পিছিয়ে পড়ার পেছনে, মানে পুয়ার লেভেল অফ এনথুজিয়াজম। ঠিক আছে, তো দেখো এই যে কারণগুলো যেগুলো রয়েছে সেগুলো কেন হচ্ছে, আপাতভাবে আমাদের সামনে কারণগুলো এলো, ওগুলোকে আমরা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, অনুধাবন করি, অ্যানালিসিস করি, অনুসন্ধান করি, তবে আমরা ওর পেছনে আরও কোনো বড় কারণ খুঁজে পেতে পারি, যার ফলে যদি ওটাকে সলভ করা যায় শিক্ষার্থী আবার মূল স্ট্রিমে পড়াশুনোতে আবার ফিরে আসতে পারে এবং তার উন্নতি হয়।
ঠিক আছে? তো এক্ষেত্রে শিক্ষকের, একজন শিক্ষক বা শিক্ষিকার কি কি কর্তব্য হতে পারে একজন টিচার হিসেবে? সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর পিতা বা মাতা বা পরিবারের সঙ্গে কথা বলা কিন্তু সবথেকে বেশি জরুরি। তো একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে কি করবেন? সেই সমস্ত শিক্ষার্থীদের চিহ্নিত করবেন, স্টুডেন্টসদের চিহ্নিত করবেন এবং তাদের সমস্যাগুলিকে খুঁজে বের করবেন। তো এক্ষেত্রে কি বললাম না, তার যে পরিবার, বাবা মা, তাদের সাথে কথা বলতে হবে, অন্যান্য শিক্ষকের, অন্যান্য শিক্ষিকার সাথে পরামর্শ করে সমস্যা সমাধানের পথে এগিয়ে যেতে হবে। দেখো, এই ধরনের শিক্ষার্থীরা যারা আছে তারা বিভিন্ন ধরনের আচরণগত সমস্যায় ভোগে, যা সম্পূর্ণভাবে আমরা বলতে পারি পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে। তো এই পারিবারিক প্রভাব তার শিক্ষা জীবনে যাতে ছাপ না ফেলে সেদিকটা দেখতে হবে। কারণ এর ফলে না হলে কি হবে, শিক্ষার্থী পিছিয়ে পড়বে না। ঠিক আছে? তো তাই সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না, তাকে মনস্তাত্ত্বিক জ্ঞানের অধিকারী আর সংবেদনশীল হতে হয়। পরিস্থিতির সাথে যাতে সেন্সিটিভ হয় টিচার, সেটাও কিন্তু দেখতে হবে। মনস্তাত্ত্বিক জ্ঞানের অধিকারী, সেজন্য তো সাইকোলজি পড়ানো হচ্ছে, চাইল্ড সাইকোলজি। নেক্সট, সাধারণভাবে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে 1 দিন বা 2 দিন এই রেমিডিয়াল টিচিং মানে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কি বললাম? 6 সপ্তাহ থেকে 3 মাস অবধি। 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে 1.5 মাস থেকে 3 মাস, 6 সপ্তাহ থেকে 3 মাস অবধি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে এই রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করা যেতে পারে। সংশোধনমূলক শিক্ষণ আর কোচিং এটা একই জিনিস নয়। কেন নয়? না, সংশোধনমূলক শিক্ষণ শিক্ষাগুলোর যে সামর্থ্য লাভে সাহায্য করা। সংশোধনমূলক কি হলো? শিক্ষা হলো সামর্থ্য লাভে সাহায্য করা। আর কোচিং কি? কোচিং হচ্ছে পূর্বপাঠের পুনরাবৃত্তি। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করছি বোঝা গেছে রেমিডিয়াল টিচিংটা। চলো এবারে আমরা কোয়েশ্চেন কিছু সলভ করি। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, নাকি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, নাকি পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দেওয়া, নাকি শিক্ষার্থীর আচরণ সমস্যার সমাধান? কি হবে? অবশ্যই যে পিছিয়ে রয়েছে, বেসিক্যালি কি বেশি এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সাহায্য করা। এখানে কি বলেছে? না, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। তাহলে অপশন বি কারেক্ট আনসার হয়ে গেল। অপশন সেকেন্ড কোয়েশ্চেন কি দিয়েছে আমরা দেখি। পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় কিসের মাধ্যমে? শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর, শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণের পরিপ্রেক্ষিতে, বারবার শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে, নাকি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে? কি হবে? পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় বেসিক্যালি কিসের মাধ্যমে? বারবার প্রশ্ন করার প্রবণতা দেখে এর সাথে তো রেমিডিয়াল টিচিং এর বিষয়টা নয়, অস্বাভাবিক আচরণের সাথেও নয়। আমরা বলছি কি, রেমিডিয়াল টিচিং বেসিক্যালি দেওয়া হচ্ছে না যখন শিক্ষার্থী পিছিয়ে পড়ছে। কিভাবে বুঝবো? না, তার পরীক্ষার রেজাল্ট দেখবো, তাই না? তুমি পর্যবেক্ষণ করছো, হয়তো সেদিন সে কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড আছে, সেদিন সে আনসার করতে পারলো না, সেটা পর্যবেক্ষণ। সেক্ষেত্রে সে পিছিয়ে পড়লো সেই দিনের সাপেক্ষে, কিন্তু আলটিমেটলি সে পিছিয়ে পড়ছে কেন, সেটা কি তার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেজন্য অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের কি দরকার? বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের কিন্তু প্রয়োজন আছে। আমরা পড়ছিলাম, অপশন বি কারেক্ট আনসার। ওকে, দেখো এক্ষেত্রে তোমাকে একটু প্র্যাকটিস করলেই তুমি আনসার করতে পারবে, আর বেশি ক্রিটিক্যালভাবে ভাববে না, সাধারণভাবে ভেবেই আনসার করতে পারবে। কেমন? 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সাধারণত কত? আমি ওখানে লিখেছিলাম বুলেটিন দিয়ে যে কি হবে, 6 সপ্তাহ। 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত হবে এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন। তাহলে রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে সময় যেটা কি হতে পারে? 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে 1 দিন বা 2 দিন। ওকে, 1 দিন অথবা 2 দিন, এই হয়ে যাবে কারেক্ট আনসার। চলো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট প্রশ্ন আমাদের। ওকে, লাস্ট প্রশ্নটা আমরা দেখে নিই। কোচিং কি? আমরা দেখলাম যে সংশোধনমূলক শিক্ষণ কি করছে, পিছিয়ে পড়া যে শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা শেখাচ্ছি, তাদের জন্য দরকার। আর কোচিং হচ্ছে কি না, পুরনো যে শেখা বিষয়
তার পুনরাবৃত্তি। কেমন? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, পুরনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি। ওকে, টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষণ সহায়ক উপকরণ আর কি, উপকরণ। আর তার সাথে আমরা রেমিডিয়াল টিচিং মানে সংশোধনমূলক শিক্ষণ, এটা আমরা দেখলাম। আশা করছি বোঝা গেছে। এর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দিচ্ছি, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোডের ড্রাইভ লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো করে মন দিয়ে পড়তে থাকো। টেক কেয়ার। এন্ড করলাম।